অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না, বিএনপিকে প্রধানমন্ত্রী। সহিংসতার রাজনীতি ছাড়ার আহ্বান। 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত, মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। পরমাণু দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পরিকল্পনা অনুমোদন, অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা। সিলেটে 13,000 একর জমি বন বিভাগের হাইকোর্টের রায়, দখল ছাড়তে হবে মুহাজিরদের। চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির মামলায় আটক 3, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর প্রতি সর্বস্তরে মানুষের শ্রদ্ধা, কাল শরীয়তপুরের দাফন। অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা না করতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে সংসদ নেতা বিএনপিকে সহিংসতার রাজনীতি পরিহার করতে আহ্বান জানান। তৌহিদুর রহমানের রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তিনি। এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট। নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস। কারণ আসলে ওদের তো গোড়ায় গলদ। প্রশ্ন তোলেন বিএনপির নেতৃত্ব নিয়েও। দলের নেতা বানিয়েছে কাকে? খুনে মামলার আসামি, 10টা অস্ত্র চোরা কারবারি মামলার যিনি সাজাপ্রাপ্ত আসামি, যে দেশ থেকে পলাতক, তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2001-এর নির্বাচনের পর অরাজকতা তৈরি করে বিএনপি দুর্নীতি সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর, তারপর থেকে তারা যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, বিশেষ করে সেই তাদের সন্ত্রাস, মানুষ খুন করা, নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই 2001 সালে বিএনপি করে নাই। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল আইন এবং সামুদ্রিক মৎস্য ও মৎস্যপণ্য বিল 2020 পাশ হয়। ধন্যবাদ মাননীয় সংসদ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে 2139 জন শনাক্ত হয়েছে, গেল 10 সপ্তাহে যা সর্বোচ্চ। এ পর্যন্ত মোট শনাক্ত 4,34,472 জন। 15,768 নমুনা পরীক্ষা একদিনে শনাক্তের এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছে 21 জন। করোনা পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 254তম দিন। সকাল 8টা পর্যন্ত 15,000-এর বেশি নমুনা পরীক্ষা করে একদিনে শনাক্ত হয়েছে 2,139 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা গেল 10 সপ্তাহের সর্বোচ্চ। 24 ঘন্টায় শনাক্তের হার 13.57%। এর আগে 7 সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল 2,202 জন। এছাড়া 2 জুলাই একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4,019 জন। 24 ঘন্টার পরিসংখ্যানের সর্বোচ্চ মৃত্যুর হার ঢাকা বিভাগে 52.47%। এরপরে চট্টগ্রামে 19.60% এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে 2.09%। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে, আর ডিজাস্টারের বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে যে ডিজাস্টারকে আরও একটু কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে। ঢাকাতেও
বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয়। কোভিড-19 জয় করে সুস্থ হয়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দৈনিক সংক্রমণ হার 10 থেকে 13% উঠানামা করছে। বিশেষজ্ঞদের মতে এই হার 15 থেকে 18% হলে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলা যাবে। তারা আরও বলছেন এই অবস্থায় প্রতিরোধের উপায় মাস্ক পরা, হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বিশ্বব্যাপী আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু হারের রেখা আবারও ওপরের দিকে। করোনার দ্বিতীয় তরঙ্গে বিধ্বস্ত ইউরোপ। সংক্রমণ তালিকার 24তম দেশ বাংলাদেশ। শনাক্তের সংখ্যা 4 লাখেরও বেশি। দৈনিক শনাক্তের হার শতকরা 10 থেকে 13%। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার যদি 1.5 গুণ বেড়ে যায় এবং 4 সপ্তাহ চলতে থাকে তবেই বলা যাবে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণের শনাক্তের হার যদি শতকরা 15 থেকে 17-18 হয়, কিংবা আমাদের প্রতিদিন যদি আমাদের 1800 বা 2000 রোগী শনাক্ত হতে থাকে এবং সেটি অন্ততপক্ষে 4 সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে বলা যাবে যে আমাদের এখানে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। দেশে করোনা সংক্রমণের 8 মাস পেরিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় এসেছে শৈথিল্য, বেড়েছে জনসমাগম। স্বাস্থ্যবিধি, দূরত্ববিধির বালাই নেই। শীতের সংক্রমণ বাড়লে কি হবে? প্রতিরোধের উপায়ই বা কি? যত আমরা স্ট্রিক্ট থাকবো তত আমরা ভালোই থাকবো, কারণ আমাদের কখনোই ঢেউটা একদম নিচে নেমে যায়নি। আমরা হাত ধোয়ার যে কথাগুলো বলি, সেই যদি বলি, আমরা যদি মাস্কটা পরে থাকি, আমরা যদি একটু দূরত্ব বজায় রাখি, তাহলে আমাদের কোনো ঢেউ আসবে না। শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ে, তাই করোনাকালে শিশু ও বয়স্কদের যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। পারমাণবিক দুর্ঘটনাকালে প্রস্তুতি, করণীয় ও উদ্ধারে পরিকল্পনা বিষয়ে বিশদ পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও এর নাগরিক সেবা প্রদানে ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেম বাধ্যতামূলক করে কৌশলপত্র চূড়ান্ত করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অগ্রগতির ধারাবাহিকতায় নিউক্লিয়ার ক্লাবের সদস্য বাংলাদেশ। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। রাশিয়ার 3+ প্রজন্মের বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটে বিদ্যুৎ উৎপন্ন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে এর প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি এবং স্টিম জেনারেটর দেশে পৌঁছেছে। শুরু থেকেই তেজস্ক্রিয় বর্জ্য ও সম্ভাব্য পারমাণবিক ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চুক্তি অনুযায়ী রাশিয়া বর্জ্য ফেরত নেবে। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এ বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সারাদান পরিকল্পনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, IEA এর নির্দেশনা অনুসরণ করে করা হয়েছে গাইডলাইন মেথড ফর ডেভেলপমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর রেসপন্স টু এ নিউক্লিয়ার অর রেডিওলজিক্যাল ইমার্জেন্সি এবং অন্যান্য দেশের সংশ্লিষ্ট পরিকল্পনা দলিলের আলোকে এটা আপনার প্রণয়ন করা হয়েছে। কী টাইপের ইমার্জেন্সি হতে পারে বা কী টাইপের ডিজাস্টার হতে পারে তা আমাদের আসলে আইডিয়া নেই। তো এই আপনার গাইডলাইনটা আমাদেরকে সে আইডিয়া দিবে। তারপরে এটার ব্যবস্থাপনা কীভাবে করা হবে, রেসপন্সটা কীভাবে, আল্লাহ না করুক যদি কখনো কোথাও কোনো ডিজাস্টার, আমাদের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কাঠামো দাঁড় করানো, যে কীভাবে যদি কখনো কিছু হয় কীভাবে এটা ফেস করতে হবে। গাইডলাইনে দুর্যোগ মোকাবেলায় জেনারিক ও অপারেশনাল কৌশল স্পষ্ট করা হয়েছে। এই জন্য পর্যাপ্ত লোকজন, জনবল যারা আছে আর্ম ফোর্সের সহ অন্য, তাদেরকেও প্রস্তুতি এবং ট্রেন আপ করা হবে। একটা যথাযথভাবে ব্যবস্থাপনা আপনার সৃষ্টি হবে, যেটা একটা বড় একটা প্রিকন্ডিশন এই জাতীয় প্ল্যান করার জন্য। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও আর্থিক সেবা গ্রহণে নাগরিকদের সকল লেনদেন ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেমের আওতায় আনতে জাতীয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি কৌশল অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন কাস্টমস ম্যাটার চুক্তির খসড়ার অনুমোদন করে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।
হাইকোর্টের রায়ে 1949 সাল থেকে বেদখল সিলেটের 13,000 একর জমি দখলে পেল বন বিভাগ। বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ বিষয়ে রুল খারিজ করে এ রায় দেন। সংরক্ষিত বনাঞ্চল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না বলে পর্যবেক্ষণ দেন আদালত। রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে থাকা বন বিভাগের সব মামলায় একটি বেঞ্চে শুনানি উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত শাকির আজু রিপোর্টে। সিলেটের জৈন্তাপুর ও আসামপাড়ার 13,000 একর জমি, চা বাগান সহ এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। 1949 সালে দেশভাগের সময় ভারত থেকে সিলেটে আশ্রয় নেয় কয়েকশো শরণার্থী। মহাজের নামে জমি লিজ নেয় 1956 সালে। গত 7 দশকে তারা দখলে নেয় জৈন্তাপুর ও আসামপাড়ার 13,000 একর জমি। এরপর থেকেই দখল সূত্রে এই জমির মালিক হিসেবে দাবি করে আসছে তারা। 1985 সালে সরকার এই জমিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এর বিরোধিতা করে 2012 সালে ও 14 সালে দুটি রিট করেন 19 জন পিটিশনার। 7 বছর ধরে আইনি লড়াই শেষে সোমবার হাইকোর্ট 13,000 একর জমির মালিকানা বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পিটিশনাররা তাদের মহাজির হিসেবে দাবি করেছিল, সেই দাবি তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এটা ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ফরেস্টের অধীনে থাকবে। আদালত পর্যবেক্ষণে বলেন, বনভূমি রাষ্ট্রীয় সম্পদ, কখনোই ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। কোর্ট বলছে যেহেতু রিজার্ভ ফরেস্ট, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন হতে পারে না এবং সরকার এগুলো বন বিভাগের অধীনে রাখছে, যথাযথভাবে এগুলো ভোগ দখল করবে এবং যেহেতু সেকশন 20 ফরেস্ট অ্যাক্ট নির্দিষ্টভাবে গেজেট করলে সেটা ফরেস্টের আন্ডারে থাকবে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগের মামলাগুলো একটি বেঞ্চের শুনানির উদ্যোগ নেওয়া হবে। প্রধান বন সংরক্ষক উনি আমার সাথে গত সপ্তাহে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আসছিলেন। ওনাকে আমি বলছি যে ওনার কোন কোন মামলা আছে, কোন ধরনের মামলা আছে আমাকে লিস্ট করে দিতে। উনি যদি লিস্ট করে দেন একটা কোর্টে এনে শুনানি করার চেষ্টা করবো আমি। বন বিভাগের তথ্য মতে সিলেটের বনাঞ্চলের 1/3 জমি বেদখল হয়ে গেছে। সরকার সিদ্ধান্ত নেবেন এই স্থাপনাগুলোর ব্যাপারে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরে ব্যাংক ডাকাতির মামলায় 3 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে থানা পুলিশ। চুয়াডাঙ্গার প্রতিনিধি আতিয়ার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। চুয়াডাঙ্গার উথলিবাজার এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। সকাল থেকে ঘটনাস্থলে যান র্যাব, সিআইডি ও পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এর আগে ভোরে ব্যাংক ডাকাতিতে যুক্ত সন্দেহে 3 জনকে আটক করা হয়। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। সমস্ত কিছু তথ্য যাচাই বাছাই করে আমরা আগাবো, যার বিরুদ্ধে আমাদের কাছে এভিডেন্স চলে আসবে আমরা সেগুলাই অ্যারেস্ট করবো। আমরা কোনো নিরীহ মানুষ বা অন্য কোনো ভাবে কাউকে আমরা হয়রানি করব না। আটক 3 জন হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের জনি, কালু ও হৃদয়। তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এদিকে ওই ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেন উথলিবাজার শাখায় কোনো সিসি ক্যামেরা ছিল না। এছাড়া ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা 2 নিরাপত্তা প্রহরী খালি হাতে দায়িত্ব পালন করছিলেন। এখানে ব্যাংকে কোনো নিরাপত্তা নেই, সিসি ক্যামেরা নেই, নাইট গার্ড নেই। এখানে লেনদেন করা খুব রিস্কের ব্যাপার। আগের পিস্তল দিকে আমরা পিছিয়ে এসেছি। পিস্তল না থাকলে আমরা সামনে অবশ্যই ধরতে পারতাম। দিনের বেলায় যেভাবে ডাকাতি হয়েছে, আমরা যারা গ্রাহক আছি আমাদের কিছুটা আশঙ্কা আছে। তারা তাকে তো পিছন থেকে তো তাকে ধরতে পারতো আর কি, ছোটো গলি পথ আর কি, উপর তোলা আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার আর কি। তো আমার মনে হচ্ছে যেন এদেরও কিছুটা নেগলিজেন্স আছে আর কি। রোববার উথলি সোনালী ব্যাংক শাখা নিরাপত্তা প্রহরী সহ সকলকে জিম্মি করে 8,82,000 টাকা লুট করে দুর্বৃত্তরা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানি প্রতিরোধে পুলিশের বিশেষ সেবা চালু, ফেসবুক পেজের যাত্রা। মৌলভীবাজারে ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মাণে বাধা, 5 পুলিশ সহ আহত 7। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় দলটি অপমৃত্যু ঘটবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরকারি বাসভবন থেকে এক স্মরণ সভায় যুক্ত হয়ে তিনি বলেন, জনবিরোধী কর্মকাণ্ডে অর্থে উৎস সন্ধান চলছে, যারা যোগান দিচ্ছে তাদের আইনি আওতায় আনা হবে। এখনো সময় আছে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনে লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে দেশের জনগণ মনে করে। শান্তি স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে তারা গুজবের, অপপ্রচারের আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী হয়রানি প্রতিরোধে বিশেষ সেবা চালু করেছে পুলিশ। সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ফেসবুকে এই সেবা পেজে উদ্বোধন করেছেন পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ। সাইবার ওয়ার্ল্ডে নানা ধরনের অপরাধের শিকার নারীরা এর মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আইনি সহায়তা পাবেন বলে জানিয়েছেন পুলিশ প্রধান। আদিত্য মামুনের রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সাইবার স্পেসে নারীর বিচরণ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হয়রানি, প্রতারণা, ঘটছে যৌন নিপীড়নের ঘটনাও। কি সমস্যা আপনার? এসব অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 6টি বিভাগ কাজ করে চলেছে। এ ধারাবাহিকতায় যাত্রা শুরু করলো পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামের বিশেষ সেবার ফেসবুক পেজ। কল করুন 013200008888 এই নম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারীর স্পর্শকাতর ছবি ছড়িয়ে দিয়ে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল সহ আইডি হ্যাক এবং ফেক আইডি তৈরি করে অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করার বিরুদ্ধে কাজ করবে এই ফেসবুক পেজ। সাইবার সাপোর্ট ফর উইমেন নামের ফেসবুক পেজটি যেসব কাজ করে। পেজের যাত্রা উপলক্ষে অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, দেশে নানাভাবে সাইবার অপরাধের শিকার হন 68% নারী। সাইবার ক্রাইম হচ্ছে একটা গ্লোবাল ফেনোমেনা। এইটার কোনো বাউন্ডারি নেই, এটা বাউন্ডারিলেস একটা ক্রাইম। এটা সাইবার ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি অপরাধের শিকার হয় নারীরা এবং তাদের বয়স সাধারণত 16 থেকে 24। নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস তৈরি ও সকল অপরাধের আইনি সহায়তা প্রদানের পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকার পরামর্শ দেন আইজিপি। আমরা চাইবো না ডেফিনেটলি আমাদের সমাজে কোনো নারী এই ধরনের সাইবার বুলিং এর শিকার হন বা ব্ল্যাকমেইলের শিকার হন। আরও বলেন, নারীর প্রতি শ্রদ্ধা, পারিবারিক আচরণগত শিক্ষা ও সুষ্ঠু বিনোদন সাইবার অপরাধ কমাতে পারে। সাইবার স্পেসকে নারী, শিশু এবং সকল মানুষের জন্য নিরাপদ করব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল 4টার দিকেই আগুন লাগে। এ সময় বিচারক এজলাসে ছিলেন। বিচারকের আসনের পেছনের রেকর্ড রুমে আগুন লাগার পর বিচারক এজলাস থেকে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস 2টি ইউনিট এসে গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষায় ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও কী ধরনের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মৌলভীবাজারে ভূমিহীনদের জন্য সরকারি ঘর নির্মাণ কাজ উদ্বোধন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন প্রশাসনের সদস্যরা। আহত হন 5 পুলিশ সহ 7 জন। পুলিশ জানায়, দুপুরে কোমলগঞ্জের রাজকান্দি গ্রামে ঘর নির্মাণ উদ্বোধনের জন্য উপজেলার সহকারী কমিশনার নাসরিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান সহ প্রশাসনের লোকজন উপস্থিত হন। কিন্তু দীর্ঘদিন ধরে খাস জমি দখলে রাখায় সেখানে প্রকল্প বাস্তবায়ন করতে বাধা দেয় স্থানীয় লোকজন। এ সময় তারা উপজেলা সরকারি কমিশনারের গাড়ি ও প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ উপাধ্যক্ষ আব্দুল শহীদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন এবং গৃহ নির্মাণ কাজে উদ্বোধন করেন। সরকারি ভূমি দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ভূমি উন্নয়ন কর হিসেবে বিষয়ে সফটওয়্যারের 2য় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। যে জায়গাটা দখল করা হবে এটা কোন অবস্থায় ব্যর্থ করতে পারবে এবং আমি আরেকটা কঠিন আইনের সংশোধন নিয়ে আসছি। দণ্ডনীয় অপরাধ, সরকারি জায়গা যদি কেউ বেআইনিভাবে দখল করে এটাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নিয়ে আসবে। লালমনিরহাটের বুড়িমারিতে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হেলাল মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফেরদৌসী বেগম এ আদেশ দেন। শনিবার রাতে বুড়িমারি থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। রোববার আদালতের রিমান্ডে আবেদনের প্রেক্ষিতে আজ 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 29 অক্টোবর গুজব রটিয়ে বুড়িমারিতে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 3 মামলায় এখন পর্যন্ত 34 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় বীর, সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে অশ্রু সজল চোখে তার প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। তাকে শেষ বিদায় জানানো হয় গার্ড অব অনারের মধ্য দিয়ে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বিকেল 4টার দিকে জাতীয় বীর, অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা। পরে গণমানুষের শ্রদ্ধা নিবেদনের আগে জাতির এই কৃতি সন্তান কর্নেল শওকত আলীকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। কর্নেল শওকত আলীকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। কর্নেল শওকতকে হারিয়ে দেশের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয় বলে জানান বিভিন্ন সংগঠনের নেতারা। এক কথায় বলা চলে উনি একজন আদর্শ মুক্তিযোদ্ধা। বাংলা প্রতিষ্ঠার লড়াইয়ে উনি আমৃত্যু লড়াই করেছেন, সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। বাংলাদেশে আজকে যখন সাম্প্রদায়িক শক্তির থাবা এবং প্রগতিশীলতাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, তখন কর্নেল শওকত আলীর প্রয়োজন ছিল। তার শূন্যস্থান কিভাবে পূরণ করব আমি জানি না। সকল নেতা কর্মীকে আপন করে নিয়ে একসাথে চলবার মানসিকতা সবসময় পোষণ করতেন। কর্নেল শওকত আলীর ছেলে জানান তার বাবার পরবর্তী জানাজা ও দাফনের সময়সূচি আগামীকাল সকালে 10টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় যাব। সেখানে ওনার জন্মভূমি, সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে লাশ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য, যেখান থেকে উনি 6 বার সংসদ সদস্য হয়েছিলেন, তাকে শেষ বিদায় জানাবো। সেখানেই তার লাশ দাফন করা হবে। মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কর্নেল শওকত আলীকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বর্ণাঢ্য জীবনী অধিকারী অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী 60-এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় 26 নম্বর আসামি করা হয়। সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে অবদান রাখেন 6 বারের সংসদ সদস্য শওকত আলী। মাহমুদ হাসানের রিপোর্ট। বর্ণাঢ্য জীবনের অধিকারী কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী 60-এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন। 1969 সালে
রিজিয়া নাসের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাত 9টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই 15 আগস্টের শহীদ শেখ আবু নাসিরের স্ত্রী রেজিয়া নাসের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। রত্নগর্ভা এই নারী সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুর রত্নগর্ভা মা। তিনি সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি। সময় হয়েছে আরও একটি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে প্রবাসী আয়ের রেকর্ড, 12 দিনের রেমিটেন্স এসেছে 106 কোটি 60 লাখ ডলার। এবার মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় ধাপে 95% সাফল্যের দাবি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি একেবারেই কম। ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র 30 থেকে 35%। কর্তৃপক্ষ বলছে করোনা সহ নানা কারণে কাজ বিলম্বিত হচ্ছে। 117 কোটি টাকা ব্যয়ে এই 533টি ফ্ল্যাট বস্তিবাসীরা কবে বুঝে পাবেন তার উত্তর অনেকেরই অজানা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর বস্তিবাসীদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দিতে একটি প্রকল্প নেয় সরকার। রাজধানীর মিরপুর 11 নম্বর সেক্টরে 2 একর জমিতে 14 তলার 5টি ভবন নির্মাণ শুরু হয়। এখানে থাকবে আধুনিক নানা সুযোগ সুবিধা, প্রশস্ত রাস্তা, ওয়াকওয়ে, 40 কেভি জেনারেটর, সাবস্টেশন সহ অনেক কিছুই যুক্ত করা হয়েছে এ প্রকল্পে। 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা ডিসেম্বরে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। 3 বছরে 14 তলা ভবনের অর্ধেকও তৈরি হয়নি। প্রকল্পের ছবি তুলতে গেলে বাধা দেন ঠিকাদারের লোকেরা। পারমিশনটা দেখাতে হবে অথবা এক্সচেঞ্জারের সাথে কথা বলতে হবে। এখানে ছবি তোলার বা যা কিছু আয়োজন যা কিছু করেন এটা পারমিশন নিয়ে আমাদেরকে জানাইতে হবে। যাদের ফ্ল্যাট পাওয়ার কথা সেই বস্তিবাসীদের অনেকেই জানেন না কবে কিভাবে ফ্ল্যাট পাবেন তারা। ছোট রুম যেগুলি ওগুলি 7,500 বলছে, আর যেগুলি বড় রুম ওগুলি 9,500 বলছে। এত টাকা ভাড়া গরিবের দিয়ে কেমনে সম্ভব? অনেকজনের নাম দিয়েছেন, যে পরিমাণ নাম দিয়েছে ওই পরিমাণ পলটন ডাবল করলে হইব না। নির্বাহী প্রকৌশলী জানান করোনায় কয়েক মাস কাজ বন্ধ থাকা সহ নানা কারণে অগ্রগতি কম। এই প্রকল্পের আওতায় 533টি আবাসিক ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য নির্মাণ করা হবে, যেটা ভাড়া ভিত্তিতে তাদেরকে ভাড়া প্রদান করা হবে। প্রকল্পের লেআউট শিফট হতে আবার নতুন করে ড্রয়িং ডিজাইন করে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়। একই তথ্য জানালেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই ডিসেম্বরে শেষ করার কথা ছিল, ডিসেম্বর 21 পর্যন্ত একটা টার্গেট আছে এবং এটাই অনুমোদিত সময়। এনিহাও এটা করতেই হবে, আর এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটার উপর নজরদারি করা হয়। তবে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসে 12 দিনেই 106 কোটি 60 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,954 কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, দেশের ইতিহাসে মাত্র 12 দিনের ব্যবধানে এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। চলতি 2020-2021 অর্থ বছরে জুলাই থেকে 12 নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 989 কোটি 10 লাখ ডলার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 43.42% বেশি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে, তবে সূচক ছিল মিশ্র প্রবণতা। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 350টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 111টির, কমেছে 153টির, আর অপরিবর্তিত ছিল 86টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 3 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,871 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 790 কোটি 15 লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতে লেনদেন হওয়া 261টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 73টির, কমেছে 126টির আর বদলায়নি 62টির দর। আর সিএসইতে লেনদেন হয়েছে 19 কোটি 46 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার সংস্কৃতি সংবাদ। শিল্পকলা একাডেমিতে হয়ে গেল নবান্ন উৎসব। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল পিঠা পুলির মেলা। ইট পাথরে এই নগরে নতুন প্রজন্মের জন্য এক পরম পাওয়া, আর করোনাকালে একটু প্রশান্তি ছোঁয়া। এমনি নূর শাওনের রিপোর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নবান্ন উৎসব। গান, কবিতা আর নাচে স্বাগত জানানো হয় অগ্রহায়ণকে। গ্রীষ্মকালে বেজায় গরম, প্রকৃতি যায় রেগে। আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য আর ধান কাটা উৎসবকে ঘিরে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশকে সাম্প্রদায়িকতার কালো থাবা থেকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। একটু ছোঁয়া আমরা পাই নবান্ন উৎসব ঢাকা শহরে, এটি কিন্তু কম কথা নয়, বিশাল একটি প্রাপ্তি। উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দেয় পিঠা মেলা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না, বিএনপিকে প্রধানমন্ত্রী। সহিংসতার রাজনীতি ছাড়ার আহ্বান। 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত, মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। পরমাণু দুর্যোগ ব্যবস্থাপনার জাতীয় পরিকল্পনা অনুমোদন, অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা। সিলেটে 13,000 একর জমি বন বিভাগের হাইকোর্টের রায়, দখল ছাড়তে হবে মোহাজেরদের। চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির মামলায় আটক 3, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।